স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা রহস্য নিয়ে দুই বাংলাতেই তোলপাড় চলছে। এই হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে তার অনেক বিবরণী আমরা এরই মধ্যে জেনেছি। আবার অনেক প্রশ্ন এখনো প্রশ্নই রয়ে গেছে, যেমন এই ঘটনার মোটিভ কি এবং তদন্ত ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে তদন্তের যেই নেপথ্যের গল্পগুলো সেই সম্পর্কেও আমরা অনেক কিছু হয়তো জানি না। সব মিলিয়ে আলোচনার জন্য বিষয় নিয়েই আজকের সম্পাদকীয় একজন এমপির হত্যা রহস্য। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং আছেন সময় সংবাদের অ্যাসাইনমেন্ট এডিটর খান মোহাম্মদ রুমেল। দর্শক, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারাও ফোন করতে পারেন টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের প্রশ্ন রাখতে পারছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। হারুন ভাই, আপনাকে দিয়েই শুরু করি। আজকে বিকেল নাগাদ ভারতের যেই তদন্ত দল তারা এখানে এসেছে এবং আপনাদের অফিসেও গিয়েছিল। তো সেখান থেকে আসলে নতুন কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা, যেটি হচ্ছে এই মামলার তদন্তের নতুন কোনো মোড়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ঝিনাইদহের 4 আসনের এমপি জনাব আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে আপনারা সকলেই এখন জানেন যে একজন সংসদ সদস্যকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে তারা টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এবং সেই বিষয়টা তারা ওই দেশেও যেহেতু হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজটি সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। 2টা ঘটনাই সেখানে ঘটেছে, হত্যাকাণ্ডটা সেখানে, লাশ গুমের ঘটনা সেখানে। সে কারণে আসলে আমরা এটা জানার পরই তো আমরা আসলে আমাদের তদন্তের কাজটা আমরা করছি এবং তাদের সাথে আমরা সার্বিকভাবেই যোগাযোগ রাখছি। ওনারা আমাদের যোগাযোগ রাখছে, আমরাও যোগাযোগ রাখছি। আপনারা কবে জেনেছেন? আমরা ঘটনাটা ধরেন ঘটেছে হলো 13 তারিখ আর এটা 2:51 থেকে 3:30-এর মধ্যে। তারপরে এটা কিন্তু আমি ওই প্রশ্নটা আপনাকে জবাবটা দিয়ে দিই। তো ইন্ডিয়ান ও পক্ষ থেকে একটা গ্রুপ আমাদের এনে আসছে। তারা প্রায় 5টা 5:30টায় ঢুকেছে। এখনও পর্যন্ত ওনারা আছেন, ওনারা জিজ্ঞাসাবাদ করছেন আমাদের কাছে যারা আছে। এবং খুনের যে মূল রহস্য যেটা আমরা উদ্ঘাটন করেছি, যে ছিল মূল অর্গানাইজার অর্থাৎ মাস্টার মাইন্ড, যে তার পক্ষ হয়ে যে মূল যে কাজটা করেছেন ওইখানে ওই ফ্ল্যাটে এবং সমস্ত কিছু সংগঠিত করেছেন, তিনি আমাদের এনে আছেন। তো ওনার সাথেই মূলত ওনারা আরও কয়েকজন আছেন, সবার সাথে ওনারা আসলে কথা বলছেন। তো কথা বলে ওনারা তো আসলে কথা বলছেন, ওনারা বলছেন যে আমরা সব কিছুর মধ্যে আসলে আমরা শুরু থেকে আমরা যে কাজটা করছি ওনাদের সাথে, সেটা তো আসলে ওনারা প্রায় অনেক কিছু জানেন। আপনি মাস্টার মাইন্ড সম্পর্কে বলছিলেন, এখন পর্যন্ত যেটি গণমাধ্যমে বলা হচ্ছে যে শাহিন হচ্ছেন মাস্টার মাইন্ড। এখন মাস্টার মাইন্ড আমি পরে আসছি, যে এখন তারা হয়তো আবার কালকে হয়তো আসতে পারে। আমাকে যেটা বললো যে আমরা কালকেও আসতে চাই। তো এখন যে বিষয়টা আপনি বলছেন যে যে এই ঘটনাটা যে ঘটেছে, যে ঘটনাটা আড়াল করার, আপনি যে বর্ণনা করলেন যে আমরা জানছি কোন সময়, 13 তারিখ ঘটনা। তারা 13 তারিখ রাতের বেলা তারা কিন্তু আর ভিকটিমের মোবাইলটা নিয়ে বাইরে গিয়ে তারা ঘুরে অন করে কথাবার্তা বলেছে কোথাও, আবার চলে আসলেন, কাজ শেষ করে লাশ টুকরা করে নিয়ে গেলেন। আবার ওনারা এই মোবাইলটা নিয়ে 14 তারিখ চলে গেলেন ওই বিহারের একটা মুজাফফরের একটা জায়গার মধ্যে। সেখানে গিয়ে ভিকটিমের কলে অনলাইন করলেন, দেখলেন যে সে ওখানে আছেন। তো যখন তার রিং ঢুকে হয়তো আবার মেসেজ আসতেছে এরকম যে আমি যাচ্ছি দিল্লিতে, যে আমি ইয়ার সাথে কথা বলবো, দিল্লিতে আসবে অমিত শাহ, তার সাথে কথা বলবো, সেখানে গিয়ে অনেক নানান বিষয়ে কথা হবে, এখন আমাকে টেলিফোন না করাটাই ভালো। তো সবাই মনে করছে যে উনি একটু ব্যস্ত, কারণ গোপাল তার যে বন্ধুর বাসায় উঠছিলেন 12 তারিখ, তাকে বলেছে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ কাজটাকে তখন গোপালও বলছে সে আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলে গেছে। এই মেসেজটা আবার মাঝে মাঝে দেখা যায় সে তার পিএসকে সর্বশেষে 16 তারিখ রিং দিয়েছে, তার পিএস যে আছে। এবং
আমি ইতিমধ্যে আমাকে ইন্ডিয়া থেকে রাহুল করে আমার পরিচিত একটা ছেলে রিং দিয়ে বললেন যে গোপাল শাহর বাসায় আসছিল এবং এমপি মহোদয় যে চিকিৎসা নাকি পারপাসে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কয় তারিখে? এটা 17 বা এরকম 18 এরকম হবে, আমার ঠিক ডেটটা মনে নেই। আমি তখন ওনাকে বললাম যে একটা কাজ করেন, ওনার আত্মীয় স্বজন কে আছে আমাদের সাথে কথা বলতে বলেন। তখন উনি ওইখান থেকে ওনার মেয়ের নাম্বার, ডরিনের নাম্বারটা আমাকে দিলেন। আমি ওকে রিং দিলাম, তুমি কোথায়? আমি আপনার টিভি বসে ঢুকতেছি। আমি মানে এর মধ্যে আমাদের একজন এডিসি আছে, ওর বাড়িও শাহেদুর, ওর বাড়ি হলো ওই এলাকা। তো ওইখান থেকে বলেছে ওর সাথে আসো। সে যথারীতি ঢুকে গিয়ে ওর কাছে গিয়ে বসছে। আমি আসলাম, আসার পর আমার সাথে কথা হচ্ছিল। আমি তখন বলছিলাম এই মেসেজ তো তোমার আব্বুর হতেই পারে না। ও আমার সাথে একমত পোষণ করলো। আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর এরা তো যে কাজটা করেছে, এটা তো এই যে প্রি প্ল্যান, এই যে আপনি বললেন আমরা মানে হত্যাকাণ্ডটাকে মানে ডাইভার্ট করার জন্য। হারান ভাই, সেই জায়গাটা আসতে যাচ্ছি, মানে এই ঘটনা যেন ধামাচাপা পড়ে সেই জন্য নানান ধরনের কৌশল তারা নিয়েছে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের তদন্তের ক্ষেত্রে মানে কোন বিষয়টা, মানে ক্লুটা বা কোন ঘটনাটা আপনাদেরকে মানে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে সবচেয়ে বড় মানে প্রথম ক্লুটা কি যেটা আপনাদের ব্রেক থ্রু দিয়েছে? না, আমরা এটা তদন্তের কাজটা তো আমরা আপনাদের বলবো না যে আমরা কিভাবে আমরা তাকে পেয়েছি। আমরা যেটা বলেছি যে সেটা হচ্ছে তদন্ত করতে গিয়ে আমরা প্রথম যেটা না, যে হত্যাকাণ্ডটি যেখানে সংঘটিত হয়েছে সেখান থেকে আমরা যখন দেখলাম যে এই বাড়িতে কারা কারা মানে 23 তারিখের পরে যে 25 তারিখ তারা বাসাটা ভাড়া করেছে, তাহলে 30 তারিখ তারা গিয়ে 3 জন গিয়েছে, 3 জন গিয়ে বাসায় উঠেছে। ওঠার পরে 10 তারিখ যে একজন চলে আসলেন, 2 জন থেকে গেলেন, তারপর আবার আরও 2 জন গেলেন, 4 জন, আর আগে 2 জনকে ঠিক করে রেখে আসছিল, এই 6 জন তো এটার মধ্যে আছে। তো একজন চলে আসলেন। এখন আমাদের মুখ্য বিষয়টা হলো যে গেলেন 3 জন, একজন চলে আসলেন পরে, মানে ঘটনা মানে ওই বাসায় যদি নাও হয় তো এই লোকগুলি পরে আসলেন কেন বা কি, এইগুলি যখন আমরা তদন্ত করতে গিয়ে আমরা যখন পেলাম যে ওনারা আবার চলে আসছে 15 তারিখ ওনারা চলে আসছে। আবার 2 জন মাস্টার যারা এখানে রয়ে গেছে কাজ করতেছে, ওরা আবার মোবাইল ফোনটাকে অন করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমাদেরকে একদিকে ইন্ডিয়ান পুলিশ এবং বাংলাদেশের পুলিশকে তারা ধোঁকা দেওয়ার জন্য তারা বিভিন্ন ওয়ে আউট এবং ডিভাইস, মোবাইলের ডিভাইসগুলি যেটা আমরা চর্চা করলে যেন আমরা দেখি যে এই এলাকা না, এটা সে 16 তারিখ পর্যন্ত তো বেনাপুলি ছিল, তারপরে 16 তারিখ বা 17 তারিখ তো সে বিহারি ছিল, তাহলে এখানে তো কোনো ঘটনা করতে পারে না। এটাকে ভিন্ন খাতে মানে ভিকটিমের যে মোবাইল ফোনের ইলেকট্রিক ডিভাইসগুলোকে মানে ভিন্ন খাতে তারা নানা চেষ্টা করছে, যদি কিছু যোগ করেন যার কারণে আমাদেরকে এটা এই যে গ্যাপটা করেছে, এই গ্যাপটার ফেকে তারা কিন্তু এই যে তাদের যে প্রি প্ল্যান ছিল বাংলাদেশে বসে যে প্ল্যান, ওই প্ল্যানের পার্টই ছিল এটা যে কি করতে হবে। আমার কয়েকটা প্রশ্ন আপনার কাছে। ধরুন, প্রথম কথা হচ্ছে আজকে আপনি পুরো বিষয়টা পরিষ্কার করেছেন গণমাধ্যমের কাছে, এখন পর্যন্ত আপনারা তদন্তে যা পেয়েছেন মানে কিভাবে হত্যা করা হয়েছে পুরো একটা চিত্র গণমাধ্যম এরই মধ্যে প্রকাশ করেছে আপনার বরাতে। কিন্তু আমি যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই, ধরুন আপনি যখন এইদিকে ঢাকায় মামলাটি তদন্ত করছেন, কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে, ভারতের অংশ তো কাজ চলছে, ভারতের এরাও কথা বলেছে। ভারতের পুলিশ সদস্যরা কলকাতার গণমাধ্যমে যেটি জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড। এটি হচ্ছে আমি ভারতের পুলিশের বরাতে আপনাকে বলছি এই বিষয়টা। তো আমি জানতে চাইছি আপনার কাছে হত্যাটা কিভাবে করেছে, কারা করেছে, এটি এখন পর্যন্ত আপনি পরিষ্কার করেছেন, কিন্তু কেন এই হত্যাকাণ্ডের এখানে কারণ মানে কারণ তো আসলে আমি পড়ে আসছি। জি, এখানে আমরা যাকে এখন আমাদের প্রাথমিক তদন্তে মাস্টার মাইন্ড মনে হচ্ছে, সে তো তার বাল্যকালের বন্ধু, একসাথে তারা খেলাধুলা করেছে, এক এলাকার বাড়ি, পাশাপাশি থানা বাড়ি, এবং সেই মূলত যে লোকগুলি আছে আমাদের আরেকজন যে অর্গানাইজার মার্ডারের ক্ষেত্রে তা সে তো বলেছে এটাকে করার জন্য তারা কিন্তু প্রথম কিন্তু বাংলাদেশের মাটিতে এই ঘটনাটা ঘটাবে তারা প্ল্যানটা শুরু করেছিল। কিন্তু একটা পর্যায়ে তারা গুলশানের বাসায়, এবং তার আরেকটা বাসা আছে হলো বসুন্ধরা, এই গুলশানের বাসাতে সে প্ল্যানে একটা পর্যায়ে তাদের মধ্যে ঐক্যমত হয় না যে না, বাংলাদেশে করলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে কাজটি করা যাবে না। তখনই তারা এই প্ল্যানটা চেঞ্জ করে তারা ওইদিকে কলকাতার দিকে, তখন কিন্তু ওই যে ভিকটিম তার সাথে তাদের কারো যোগাযোগ শুরু হয়েছে। তো সে যখন যাবে তারা জেনে গেছে যে 12 তারিখ যাবে, হয়তো কথাবার্তা হয়েছে, এর আগেই তারা এখানে প্ল্যানটা করে ফেলেছে। এবং সেখানেই মূলত
এই তিনজনকে আমি যে আগে যে কথাটা বললাম যে একজন মানে কম বয়স্ক একজন মেয়ে, তারপরে মানে মূল যে অর্গানাইজটা করবে, যে কাজটা করবে, তার নাম এখানে পাসপোর্টে দেখলাম এক নাম, আবার তার অরিজিনাল যে এলাকায় খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম তার নাম হলো আরেকটা নাম। শিমুল ভুঁইয়া আমানুল্লাহর কথা বলছেন। আমানুল্লাহ তার নাম না, শিমুল, কিন্তু সে আমানুল্লাহ দিয়ে সে সেখানে গিয়েছে, পাসপোর্টটা ভুয়া। তার পাসপোর্টটা সে কিভাবে করেছে আমরা জানি না। তাহলে সে সেখানে তার বিরুদ্ধে যে শিমুল বলে সবাই চিনে ফেলবে, এই কারণে সে করে যে আমাদের কাছে আসে, সে তখন তার নাম শিমুলের বিরুদ্ধে আমানুল্লাহ রেখে দিলেন, দিয়ে ওই এলাকায় কিন্তু তার বিরুদ্ধে মানে আপনি মানে 1991 সাল থেকে 97 সালে তিনি জেলে ছিল। মানে সেখানে একটি মার্ডার হচ্ছিল, গণেশ নামে এক ব্যক্তিকে সে মার্ডার করেছিল এবং পরে 7 বছর জেল খেটে যশোরের অবৈধ ঘটনাটা করেছে। তাছাড়া আরেকজন মানে ইমান আলী নামে একজনকে হত্যা করেছে, সে সেখানেও জেল খেটে। তার বিরুদ্ধে হাজারো অভিযোগ। সেই অভিযোগ ব্যক্তির সে কাজই হলো সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো, সেকেন্ড ইন কমান্ড, গোলাঘাট পার্টির নেতা, এবং সে শাইন জানে ওর পক্ষে মানে একটা মানে নৃশংস এবং বিভৎসভাবে লাশ গুম করার একটা প্ল্যান তারকে দিয়ে করানো যাবে, এবং সে তাকে এখানে এনে কিন্তু চাকরির সাথে নিয়ে গিয়েছে। এখানে হারুন যেটা আপনার কথা বুঝতে তেমন হচ্ছে এখানে আমান অথবা মানে শিমুল ভুঁইয়া অথবা আমান যে হচ্ছে ভুয়া পাসপোর্ট করলো, তিনি হচ্ছে অ্যাসাইন্ড ইয়ের হয়ে আপনার আখতারুজ্জামান শাহিনের হয়ে সেখানে সে ছিল। হ্যাঁ ছিল। আবার শাহিনকে ওকে দায়িত্বটা দিয়ে 10 তারিখ এখানে মাস্টার মাইন্ড চলে আসে বাংলাদেশে, মানে শাহিন চলে আসে। আর সে ওইখানে 5-6 জনের একটা গ্রুপ সে ঠিক করে কে কোন গাড়িটা কোথায় থেকে গাড়িটা আসবে, কোন ড্রাইভার গাড়িটা নিয়ে আসবে, কাকে কত টাকা দিতে হবে। ওইখানে শুধুমাত্র 2টা ড্রাইভার ইউজ হয়েছে, আমরা প্রাথমিক তদন্ত যেটা মনে হয়েছে 2টা ড্রাইভার। আমি বলতে চান ভাই, এই শাহিন আক্তার তিনি মানে আখতারুজ্জামান শাহিন তিনি কেন মানে কি কারণে বাল্যবন্ধু এমপি আনারকে হত্যার পরিকল্পনাটা নিলেন, মানে এই বিষয়টা একটা বিষয়, একটা যখন হত্যাকাণ্ড হয়েছে সে তার পিছনে আমরা এখন সুস্পষ্ট একটা মানে একটা নির্দিষ্ট ঘটনা আমরা এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না। এটা দেখেন 2 জনের বাড়ি এক এলাকা, সেখানে কি রাজনৈতিক বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থনৈতিক, বা এখানে সে এলাকায় যেহেতু এটা ক্রস বর্ডার এরিয়া, বর্ডার সাইড, সেখানে বর্ডারে অনেক ধরনের ক্রাইম হয়। সে ক্রাইমের সে যেহেতু এলাকার একটা জনপ্রিয় এমপি, অনেক দিন ধরে সে এখানে মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে, এখন সেখানে সে কাজ করতে গিয়ে মানে যে কনফ্লিক্ট, যে মানে এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সে কারো ব্যাঘাত ঘটিয়েছে কিনা, হয়তোবা এই সকল চক্রটা এখন আগের মতো সে তাদের যে বিভিন্ন ধরনের যে ব্যবসা, বর্ডার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলি হয় সেটা সে ঠিকভাবে করতে পারতেছে কিনা, না করার কারণে হয়তো তাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করেছে কিনা, এটা টোটালটা একটা আমরা তদন্তের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করছি। আপনারা যে পয়েন্টগুলি বলেছেন সেটাও আমাদের তদন্তে থাকবে। আরেকটা বিষয় একটু আমার জানার আপনার কাছ থেকে, ধরুন আপনি বলছিলেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা চরমপন্থী রাজনীতি করতো এক সময়, এই এবং এটাও ঠিক ওই এলাকাটাও কিন্তু প্রায় কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত। আমি এই জায়গাটাতে বলছি তো, এই বেলটা বা দক্ষিণ পশ্চিমাঞ্চল যে জায়গাটা ঝিনাইদহ কিংবা আশপাশের কুষ্টিয়া বা যশোর, এই জায়গাটাতে চরমপন্থীদের খুব একটা দৌরাত্ম্য ছিল। তো একটা পর্যায়ে চরমপন্থীদের দৌরাত্ম্যটা সেখানে কমে গিয়ে দেখা গিয়েছিল যে ডানপন্থী রাজনৈতিক দলগুলো কিছু কিছু তাদের এক ধরনের দৌরাত্ম্য শুরু হয়েছিল, তো সেটাও এখন আর নেই। তা আমি বলতে চাইছি, আপনি যেটি বলছিলেন যে 2014 সাল থেকে শুরু করে এই পরপর 3টি সংসদে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আনোয়ার আজিম আনার, তো এই রাজনৈতিক প্রতিপক্ষের কোনো দ্বন্দ্বেরও কোনো কারণ থাকতে পারে না যে রাজনৈতিক বা অর্থনৈতিক অথবা এলাকার মানে বিভিন্ন ধরনের মানে স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার কিনা, বা ক্রস বর্ডার এরিয়াতে কোনো অনেকগুলি অপরাধ সংঘটিত হয়, চোরাচালান হয়, অনেক কিছু হয়, সে কারণে দমন করতে গিয়ে বা এদেরকে মানে কঠোর হস্তে দমন করার জন্য, বা এলাকার যে একটা দীর্ঘদিনের যে একটা মারামারি ছিল বা সেখানে চরমপন্থীদের একটা প্রাধান্য ছিল সেদের দমন করতে গিয়ে অনেক ঘটনায় রয়েছে। সেই ঘটনার কোনো একটা কারণে হয়েছে কিনা প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা একটু মানে খতিয়ে দেখছি, এককভাবে সুস্পষ্টভাবে যে এই কারণে হয়েছে এটা আমরা এই মুহূর্তে আমরা আপনারা সন্দেহ করলেন, তারপরে ধরেন শিমুল ভুঁইয়াকে আপনারা গ্রেপ্তার করলেন, মানে তাকে জিজ্ঞাসাবাদের কি মানে সে শুরুতেই বিষয়টা স্বীকার করেছিল নাকি সে অন্য কিছু বলেছে, মানে
তার কাছ থেকে কথাগুলো বের করার না, সে তো প্রথম তো মানে তার মতো এত অসুস্থ, এতগুলি ওষুধ খায়, এত ভালো মানুষ তো আর নেই, এতগুলি ওষুধ খায়, সে অসুস্থ, মানে সে তো বলতে, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতা যখন, কারণ অপরাধীরা যখন ধরেন 2 মাস তারা মাস্টার প্ল্যান করে, প্রি প্ল্যান করে যখন একটা অপরাধ করে, তারা হয়তো মনে করে যে কেউ বোধহয় আমাদেরকে দেখে নাই, এবং তার কারণে তারা কিন্তু বাংলাদেশকে তারা এই কথা সে বলেছে যে আমরা তাকে যখন বলা হয়েছিল যে এখানে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, তখন বলছে না, এখানে করা যাবে না, এখানের মানে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত অ্যালার্ট। এটা হলো ওই হাউসের মধ্যে আলোচনা, যখন তারা গুলশানে হাউস, আমরা তখন তাকে বললাম যে এটা তো তোমরা এখানে করলা না কেন, তোমরা এখানে এত কষ্ট করে ওইখানে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে বলছে না এখানে করা যাবে না। তাহলে তাদের মূল উৎস এটাই ছিল এরকম, একদিকে তারা হত্যাকাণ্ডটি সংগঠিত করবে, দ্বিতীয়ত তারা যারা হত্যাকাণ্ডটি করবে তারা একে একে দেশ ছেড়ে চলে আসবে, আর যে লাশটা থাকবে এই যে এই লাশটাকে তারা মানে বিভিন্নভাবে মানে বিভৎসভাবে তাকে এই লাশটা গুম করে এবং অন্য একটা কাজ ছিল যে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাবে, অর্থাৎ তাদের জন্য কখনো যেন তাদেরকে খুঁজে পাওয়া না যায়। মানে হত্যা মামলায় আপনার হচ্ছে ডেড বডি পাওয়াটা একটা বড় বিষয়, এবং সেক্ষেত্রে মানে আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এটা আসলে দেখেন হত্যাকাণ্ড হয়েছে? অনেক ঘটনা আছে, অনেক লাশ পাওয়া যায় না, তার মানে কি মামলা হয় নাই? মামলা তো হয়েছে, অনেক ক্ষেত্রে তো মামলা হয়। দেখেন আপনি দেখেন যে মানে আমরা ওই যে বুয়েটের ছাত্র যে কিছুদিন আগে ফারদিন হত্যাকাণ্ড হলো, সে লাশটা কিন্তু মানে সবাই বলছিল যে লাশটা এখানে নাই, ওখানে নাই, এখানে, আমরা কিন্তু নদীতে ছিলাম, কিন্তু মামলা তো আমরা আগেই করে ফেলি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে হচ্ছে অনেক পরিবারে। এখানে যে বিষয়টা হয়েছে যে আমরা তো তার কাছ থেকে আমরা টোটাল মোটিভটা সব আমরা পেয়েছি, পাশাপাশি দেখেন অপরাধী যেন অপরাধ করে তখন তারা কিছু চিহ্ন কিন্তু রেখেছে, একদিকে পারিপার্শ্বিক সাক্ষ্য আর আমাদের কাছে যারা আছে তারা, অন্যদিকে আমাদের মানে আমাদের ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে মানে এসটিএফ যেটা আছে, ইন্ডিয়ান পুলিশের গোয়েন্দা সংস্থা বা ইয়ার প্রধান যারা আছেন, তারা কিন্তু ওই বাসায় ঢুকেছে। তারা ঢুকে কিন্তু আমাদের যে তথ্য সাথে যখন তারা মিল পেয়ে গেল গতকাল সকালে, আমরা যে তথ্যটা দিলাম সে তথ্যের সাথে ফ্লাডে কিন্তু মিল পেয়ে গেল। কি মিল পেয়েছে? সেখানে একটা জায়গায় সেখানে ধরেন মানে কিছু ঘটনা কিছু চিহ্ন থাকে, রক্ত দাগ থাকে বা কিছু থাকে, গন্ধ হয়, এবং এই মেয়েটাও যে মেয়েটাকে আমরা নিয়ে আসছি সেই মেয়েটাও কিন্তু বলছিল, মানে সে যখন নিচে সে তো ঘটনার নিচে পড়েছিল, সেখানে গন্ধ, ব্লেজিং পাউডারের গন্ধ ছিল। বিভিন্ন আলামত, ঘটনাস্থলে পরিদর্শন, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মানে ওনারাও নিশ্চিত হয়েছেন, আমাদের তথ্য তাদের ঘটনাস্থল সব নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা। এখানে আরেকটা বিষয়, ধরুন ঘটনাটি ঘটেছে হচ্ছে ভারতে, যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত তারা গ্রেফতার হয়েছেন বাংলাদেশে। আরেকটা বিষয় হচ্ছে এইটাকে যাকে নির্দেশদাতা হিসেবে এখন পর্যন্ত আপনার বলাতে আমরা জানছি আখতারুজ্জামান শাহীন, তিনি এখন অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সব কিছু মিলিয়ে পিওটা হচ্ছে পাশের দেশে, ভিকটিম এবং হচ্ছে আপনি জানেন অভিযুক্ত তারা হচ্ছে বাংলাদেশি, গ্রেফতারও বাংলাদেশি। মানে তদন্তটা কিভাবে এগোবে? মানে আসলে ওরা তো তদন্ত করছে, ওদের মামলা হচ্ছে আর আমরাও একটা মামলা তো আমরাও করেছি। জানেন ওনার মেয়ে বাদী হয়ে একটি শেরেবাংলা নগর থানা, তার বাবা 364 একটি মামলা রুজু করেছেন। সেই মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত করছি, এবং মানে 364 মানেটা হচ্ছে যে অপহরণ করে খুনের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়া, সেখানে খুনও সংঘটিত হয়েছে। তো এখন সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশও, আমরা তো এখনও সব কিছু বিষয়ে এখনও স্পেসিফিক যে বিষয়টা এখনও তো আমরা তাদের তো তারা করবেন, আমরা আমাদের ওনারা অলরেডি আমাদের দেশে এসেছেন, আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আমাদের কমিশনের মধ্যে আমাদের কথা হয়েছে, আমরাও প্রয়োজন বোধে আমরা ওই দেশে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, এবং আমার বিশ্বাস যে ওনারা যে ক্যারিয়ার, যে আপনারা জানেন আমি ঘটনাস্থল আমি কেন আজকে এগুলি বর্ণনা করেছি, কারণটা ছিল যে অনেকে অনেক ভিন্নভাবে গল্প সাজাচ্ছিল, বিভিন্ন গল্প সাজিয়ে এটাকে একটা মানে অন্যদিকে ধাবিত করে একটা অপপ্রয়াস চালাচ্ছিল, যার কারণে আমি কিছু কিছু ঘটনা সেখানে বলেছি। এবং দেখেন কেন বলেছি, যে সেখানে যে মানে যারা জাহিদ বা জিহাদকে তারা ধরেছে, এই জিহাদি কিন্তু
মানে ওই ভাষায় ছিল এবং আমাদের কাছে বললো যে এই ছেলেটা মানে কোনো সামনে আসতো না, কথা বলতো না। এবং আমরা সেখানে সিসিটিভিতে আমরা দেখেছি এই ছেলেটা আমাদের কাছে যে আছে সে তার দুইজনে মিলেই কিন্তু বাসা থেকে তারা মানে 13 তারিখ রাতের বেলা 8টার দিকে তারা দুইটা ট্রলি নিয়ে কিন্তু তারা সামনে যে পাবলিক টয়লেটের একটা জায়গা আছে সেখানে ওই যে একজন ব্যক্তি গাড়ি নিয়ে ওয়েট করছে, সেটাও তাদেরই প্ল্যান হতে, সেখানে যে সারা গিয়ে চলে গেলেন। আবার একজন ওই যে শিমুল সে আবার বাসায় চলে আসলেন। এখানে মানে তাদের প্ল্যান তো মানে বিভৎস প্ল্যান, যেটা আসলে বলাটাও মানে আমাদের জন্য আমাদের একটা খুন তো হয়ই, কিন্তু খুনের মধ্যে যে এমনভাবে তারা এই হত্যাকাণ্ডটাতে গডফাদাররা যেভাবে সাজিয়েছে, এটা আসলে আমি মনে করি যে এটা একটা মানে নৃশংসতার চরম মাত্রা। মানে এটা মানে একদম। এবং দেখেন আরেকটা বিষয়, একদিকে তো তারা ভিকটিমের মোবাইল ফোনগুলিতে তারা অভিনয় করলেন, ঘটনা ঘটালেন 13 তারিখ, আর তারা 16 তারিখ নিয়ে ঘুরতেছে মোবাইল, অর্থাৎ মানুষকে বোঝাচ্ছে সে এখন ব্যস্ত আছে, তার মোবাইলটা এখনো পাচ্ছে, সে আমার পিএস কে, অর্থাৎ ওই মোবাইল থেকেই জানা তার সাথে রেগুলার কথা হয় তাদের মোবাইল নাম্বার রিং দিচ্ছে। তাহলে একটা মানুষ তো বুঝবে যে উনি এমপি মোদি আমাকে রিংটা দিলেন, তাহলে উনি ছাড়া তো আমার নামটা অন্য কেউ জানে না, তাহলে উনি আমাকে রিং দিলেন। অর্থাৎ মানুষের দৃষ্টিটাকে তারা তারা যে ডিভাইস, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসগুলোর সঙ্গে তারা মারাত্মক পারদর্শিতা নিয়েই তারা কিন্তু এখন ডেড বডি মানে পাওয়ার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা আশাবাদী, কারণ আমরা তাদের সাথে ইন্ডিয়ান টিম অত্যন্ত আন্তরিকতার সহিত তারা কাজ করছে। হারুন ভাই, এই গোপাল বিশ্বাস যিনি বলা হচ্ছে যে আপনার এই আমাদের আনারুল আজিম আনানের বন্ধু ছিলেন, যার কাছে তিনি গিয়েছিলেন বা মেয়ের বিয়েতে, এই গোপাল বিশ্বাস কি কোনোভাবে এই যে যারা এখন অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে কিংবা যাদের নাম আসছে গ্রেফতার হয়নি এখনো, তাদের সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা? এখন সে তো আপনি জানেন সে তার নামে অনেকগুলি মামলাও ছিল এক সময়। সে অনেকদিন বিএনপির শাসন আমলে 2001 থেকে অনেকদিন সে ইন্ডিয়াতে অনেকগুলি মামলার কারণে ছিল। সে তখন ওই গোপাল বিশ্বাসের বাসায় এসে যাতায়াত করতো এবং সে ইদানিং যখন চিকিৎসার জন্য বা অন্য কিছু কারণে বাংলাদেশ যাইতো সেখানে, তখন তার বাসায় উঠতো। সেখানে তার বাসায় ওঠার কারণে ওই দিন তো সেখানে তার বাসায় ছিল। সকালবেলা আসলে কি জন্য এটা তদন্তের বিষয়। সে বাসার থেকে তাকে গোপাল বিশ্বাসকে বলল যে আমি 13 তারিখ সকালে বের হলো, 13 তারিখ বের হয়ে গেলো যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি, এবং জরুরি কাজে যাওয়ার কথা বলে তা গোপাল বিশ্বাসের মেসেজে একটা মেসেজ দিল যে আমি দিল্লি যাচ্ছি। অর্থাৎ গোপাল বিশ্বাস যেন তাকে আর না খুঁজে, সে দিল্লি যাচ্ছে। দিল্লির এই কলকাতা থেকে দিল্লির ফ্লাইট মনে হয় কমপক্ষে 2 ঘন্টা লাগে, সেখানে যাবে। মানে গোপাল বিশ্বাসকে সন্দেহ করার মতো এখনো আমরা পাই না। এবং সে কিন্তু দেখেন, সেও কিন্তু খুঁজতে সে 18 তারিখ গিয়ে সে কিন্তু জিডি করেন, মানে কলকাতা পুলিশ স্টেশনে গিয়ে জিডিটা করেন 18 তারিখ। তো ঘটনা ঘটলো 13 তারিখ, 13, 14, 15, 16, 17, এই 5 দিন অপরাধীরা কিন্তু একদম তাদের সেট আপ মোতাবেক, তাদের প্ল্যান মোতাবেক তারা কিন্তু সেটা সম্পূর্ণ করে ফেলছে। এখন পর্যন্ত মোটামুটি 6 জনের নাম জানা যাচ্ছে, তাই তো? না, এটা আমি এর বাইরে কি সন্দেহ করছেন আপনারা? যারা আমাদের কাছে যে তদন্তে, প্রাথমিক তদন্তে মনে হয় 2টি জায়গায় যে ড্রাইভার ইউজ হয়েছে, এই ড্রাইভাররা জানে না। এটা আরেকটা এবং তারা আরেকটা মানে এত তারা পারদর্শী, তারা কোথাও এটাকে বলে কাট আউট পদ্ধতি। অর্থাৎ আমি যাব গিয়ে দিব, সে তারে আমি চিনি না, সে যে আরেক জায়গায় দেবে তাকে চিনে না, মানে 2-3 বার গাড়ি পরিবর্তন করে। এটা এবং একটা তো গাড়ি পরিবর্তন তো কয়েকবার হয়েছে। আবার ধরেন আমি গিয়ে আপনাকে দিলাম, আমি আপনাকে চিনি না, আপনি দিলে ওকে চিনি না, তাহলে মানে কোনো পর্যায়ে কাউকে ধরলে তো মানে আরেকজন তথ্যটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার সাথে আপনার কানেকশন নেই, আপনার সাথে ওনার কানেকশন নেই। তো এইভাবে কাট আউট পদ্ধতি তারা, অর্থাৎ প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় তারা অত্যন্ত কৌশলে তারা এই কাজগুলি করেছেন, যাতে কোনো ক্রমেই কোনো গোয়েন্দা সংস্থা, কোনো লোকই যেন তার অস্তিত্ব খুঁজে না পায়। তারা এই প্ল্যানগুলি করেই কিন্তু তারা এই কাজগুলি, যার কারণে তারা তারপরে এই কাট আউট করার মধ্য দিয়ে তাদের মধ্যে আরেকটা জিনিস ছিল এরকম, যে এটা আমরা যদি পুরা লাশটা তো নিতে পারবো, নিলে এই লাশটা কোনো এক জায়গায় নদীতে ভাসিয়ে দিলে, কোথাও নিয়ে গেলে, তাহলে দেখা গেল যে সে কোনো সময় পেয়ে যাবে। অর্থাৎ এটাও করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে তাদেরকে এমন কাজটাই করলেন যেটা আসলে মানে ইতিহাসের সবচেয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা, বিভৎস
মানে বিভৎসভাবে এটাকে তারা কিছু কাজ করলেন। যে একদমই মিনিট খানেক সময় আছে কি রমেশ কিছু হারুন ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, ধরুন এই যে যেভাবে করে আপনি বললেন যে যারা এইরকম ভাবে একটা ঠান্ডা মাথায় এবং খুব নিখুঁত পরিকল্পনার মাধ্যমে হত্যাকাণ্ডটি ঘটালো, মানে কি মনে হচ্ছে কি আপনার কাছে এরকম যে একটা বড় কোনো একটা চেইন এটার পেছনে আছে, শুধুমাত্র যারা এখন পর্যন্ত সামনে আমার এসেছে তারাই কাছে তো নয়? এটাই মনে হচ্ছে যে অনেকগুলি ঘটনাই থাকতে পারে, এবং মানে আমরা মনে করি যে অনেকগুলি বিষয় মাথায় নিয়ে কিন্তু আমরা কাজটা করছি, এবং পাশাপাশি ইন্ডিয়ান পুলিশও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাথায় নিয়ে কাজ করছে। এখন অনেকে অনেক ধরনের গুজব ছড়াবে, অনেক ধরনের কথা ছড়াবে, এগুলি আসলে আমাদের কান না দিয়ে আমার মনে হয় দুটি দেশের পুলিশ বা তদন্তকারী প্রতিষ্ঠান তারা কাজ করছে, তাদেরকে সবারই হেল্প করা উচিত। মিথ্যা গুজব বানিয়ে চরিত্র হনন না করে আমার মনে একটু সময় দেওয়া উচিত। জি, প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধীরাও কেউ ছাড় পাবে না, সেটা তো আপনারা নিশ্চিত দিচ্ছেন। যে হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ খান মোহাম্মদ রুমেল আপনাকেও। দর্শক, আপনাদের শেষ করতে হচ্ছে আমাদেরকে আজকের সম্পাদকীয় এখানে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।